ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখি যে শ্বসনের প্রথম ধাপে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়। মনে রাখবে শ্বসনের প্রথম ধাপে কোষের সাইটোপ্লাজমে এই গ্লুকোজটা ভেঙে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড কিন্তু তৈরি হয়। তাহলে উত্তর এখানে ক হয়ে যাবে। এবার যেহেতু গ্লুকোজ ভাঙলো প্রথম স্টেপে, তাই প্রথম স্টেপকে কি বলা হয় বলো তো? ভাঙার জন্য বলবো আমরা লাইসিস। আর কে ভাঙলো? গ্লুকোজ ভাঙলো, তাই এই প্রক্রিয়াকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। মনে রাখবে। তাহলে গ্লাইকোলাইসিসে কি হলো? কোষের সাইটোপ্লাজমে, কোথায়? কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ ভেঙে কিন্তু পাইরুভেট তৈরি হয়। মনে রাখবে। পরের কোশ্চেনটায় আমরা চলে যাই। শ্বসনের প্রথম ধাপে কি হলো? যে গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়, তাই এই প্রক্রিয়াকে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস। কারণ গ্লুকোজের জন্য গ্লাইকো আর ভাঙার জন্য লাইসিস, তাই না? আর এটা কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। এটা আর কি নামে পরিচিত সেটাই হচ্ছে কোশ্চেন। তো গ্লাইকোলাইসিস মানে শ্বসনের প্রথম ধাপ কিন্তু ইএমপি পথ নামেও পরিচিত, তোমরা মনে রাখবে। কেন? কারণ বিজ্ঞানী ই ফর এমডেন, এম ফর মেয়ারহফ, পি ফর পার্নাস প্রথম লক্ষ্য করেছিলেন কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়। তাই শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিসকে ইএমপি পথও কিন্তু বলে, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেনটা আমরা অলরেডি আগে ডিসকাস করে নিয়েছি যে শ্বসনের প্রথম ধাপে গ্লুকোজ থেকে কি হয়? পাইরুভেট তৈরি হয়, তাই এই প্রক্রিয়াকে আমরা কি বলি? যেহেতু গ্লুকোজ ভাঙছে তাই গ্লাইকোলাইসিস বলি। আবার এর আরেক নাম কি রয়েছে? ইএমপি পথ কিন্তু আমরা ডিসকাস করে ফেলেছি। আর এই প্রক্রিয়াটা কোথায় হয়? কোষের কিন্তু সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। কারণ বিজ্ঞানী ই ফর এমডেন, এম ফর মেয়ারহফ, পি ফর পার্নাস লক্ষ্য করেছিলেন কোষের সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু গ্লুকোজটা ভেঙে পাইরুভেট তৈরি হয়। তাহলে গ্লুকোজ ভেঙে পাইরুভেট কোথায় তৈরি হয়? কোষের সাইটোপ্লাজমে। মনে রাখবে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। এবার আমরা শ্বসনের দ্বিতীয় পর্যায়ে চলে গেলাম। যে শ্বসনের দ্বিতীয় পর্যায়ে যদি অক্সিজেনের উপস্থিতি থাকে তাহলে সেই শ্বসনকে আমরা কি বলবো? মনে রাখবে, শ্বসনের দ্বিতীয় পর্যায়ে অক্সিজেন থাকলে সেই শ্বসনকে কিন্তু আমরা সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন বলবো। আর যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম বলো তো? অবাত শ্বসন বলতাম। অবাত শ্বসন বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, ইংলিশে বললে অ্যারোবিক রেসপিরেশন বলতাম। ঠিক আছে? তাহলে অক্সিজেনের উপস্থিতিতে হলে সবাত শ্বসন, আর অনুপস্থিতিতে হলে অবাত শ্বসন বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন হবে উত্তর। তো শ্বসনের প্রথম পর্যায়ে আমরা কি জানি? কি উৎপন্ন হয়? পাইরুভেট কিন্তু উৎপন্ন হয়। বলেছে সেটা কোষের কোথায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তি উৎপন্ন করে। মানে এবার নেক্সট স্টেপ আমরা চলে গেলাম শ্বসনের। তাহলে শ্বসনের প্রথম পর্যায়ে কি উৎপন্ন হয়েছিল? পাইরুভেট। এবার বলেছে পরবর্তী পর্যায়ে মানে উৎপন্ন পাইরুভেট কোষের কোথায়? প্রথম পর্যায়টা কোথায় হয়েছিল? মানে গ্লুকোজ থেকে পাইরুভেট কিন্তু কোষের সাইটোপ্লাজমে হয়েছিল। মনে রাখবে, যেটা আমরা অলরেডি কোশ্চেন সলভ করে এসেছি এবং পড়েও এসেছি, তাই না? তো সেখানে কি হলো? গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হলো। পরের স্টেপে কি হয়? এই পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়ায়, তাহলে কোথায়? পরের স্টেপে কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় কিন্তু হবে। মাইটোকন্ড্রিয়ায় এই পাইরুভেট অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি কি তৈরি করবে? মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড, জল মানে H2O, আর হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি উৎপন্ন করে। মনে রেখে দেবে। তাহলে প্রথম স্টেপ হবে সাইটোপ্লাজম, পরবর্তী স্টেপ মানে উৎপন্ন পাইরুভেট অক্সিজেনের সঙ্গে কোথায় বিক্রিয়া করবে? কোষের মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন করবে। মনে রাখবে। সেম কোশ্চেন, যে পাইরুভেট O2 ব্যবহার করে কোথায় CO2, H2 আর শক্তি উৎপন্ন করে? কোষের মাইটোকন্ড্রিয়ায়। আর পাইরুভেটটা কোথায় উৎপন্ন হয়? গ্লুকোজ পাইরুভেট কিন্তু গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়েছিল কোষের সাইটোপ্লাজমে। উদ্ভিদে কখন কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয় বলেছে? তো মনে রাখবে, শ্বসনে কিন্তু কার্বন ডাই অক্সাইড বর্জ্য হিসেবে উৎপন্ন হয়। কারণ শ্বসনে কি হয়? O2 গ্রহণ করে CO2 বর্জ্য হিসেবে উৎপন্ন হয়। আর সালোক সংশ্লেষে কি হয়? সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড শোষণ করে O2 বর্জ্য হিসেবে উৎপন্ন হয়। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড বর্জ্য হিসেবে বলেছে, তাহলে উত্তর কি হবে? শ্বসন। উত্তর হবে শ্বসন। আর যদি বলতো যে অক্সিজেন বর্জ্য হিসেবে কোথায় উৎপন্ন হয়, তাহলে হবে সালোক সংশ্লেষ। কারণ সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে O2 বর্জ্য হিসেবে উৎপন্ন হয়, আর শ্বসনে O2 গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড বর্জ্য হিসেবে উৎপন্ন হয়। আর এখানে কোশ্চেন রয়েছে কার্বন ডাই অক্সাইড বর্জ্য হিসেবে উৎপন্ন, তাই উত্তর হবে শ্বসন।
মাইটোকন্ড্রিয়ায় আমরা কি দেখলাম, অক্সিজেন ব্যবহার করে, তাই না, প্রথম পর্যায়ে যেটা মানে গ্লুকোজ থেকে যেটা পাইরুভেট উৎপন্ন হয় সেটা কিন্তু অক্সিজেনের সঙ্গে মাইটোকন্ড্রিয়ায় বিক্রিয়া করে কি কি উৎপন্ন করেছিল, কার্বন ডাই অক্সাইড, জল, আর কি উৎপন্ন করেছিল বলো তো, শক্তি উৎপন্ন করেছিল। এবার কোশ্চেনটা কিন্তু অন্যরকম করেছে। এখানে কোশ্চেন করেছে যে মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটের যখন ভাঙন হলো তখন কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কত অণু CO2। তো তোমাদের আগে জানতে হবে যে পাইরুভেটটা কয় কার্বনযুক্ত যৌগ। মনে রাখবে পাইরুভেট হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ। তাই এটা যখন O2 সঙ্গে বিক্রিয়া করে যখন কার্বন ডাই অক্সাইড, জল মানে H2 আর শক্তি উৎপন্ন করবে, তখন বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে। তো কার্বনের যখন আমরা ব্যালেন্স করব, দেখো পাইরুভেটে কয় কার্বন আছে, 3 কার্বন। আর এখানে যখন কার্বনযুক্ত যৌগ, এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইড, সেটা কয়টা কার্বন আছে, একটা কার্বন। তাই বিক্রিয়ার ব্যালেন্স করার জন্য কার্বন ডাই অক্সাইডের সামনে আমাকে কত দিতে হবে, একটা 3 দিতে হবে। তাহলে এখানেও 3 কার্বন হলো, পাইরুভেট তো 3 কার্বনযুক্ত যৌগ। তাহলে এবার তোমরাই বলো কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, 3 অণু কার্বন ডাই অক্সাইড কিন্তু তৈরি হয়। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়া, একটু ডিপের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল পরীক্ষায়। আমরা জানি শ্বসনের দ্বিতীয় পর্যায়ে কি হয়, কোষের মাইটোকন্ড্রিয়ায় প্রথম পর্যায়ে যেটা উৎপন্ন হয়েছিল পাইরুভেট, কোথায় উৎপন্ন হয়েছিল, কোষের সাইটোপ্লাজমে। কিন্তু সেই পাইরুভেট O2 সঙ্গে যখন বিক্রিয়া করে, পাইরুভেটটা যেহেতু 3 কার্বনযুক্ত, তখন কি কি তৈরি করে, CO2, H2O আর হচ্ছে শক্তি উৎপন্ন করে। এবার বিক্রিয়ার ব্যালেন্স করার জন্য কি করতে হবে, পাইরুভেট যেহেতু 3 কার্বনযুক্ত, তাই কার্বন ডাইঅক্সাইডের সামনেও আমাদের একটা 3 দিতে হবে। তাহলে এই যে 3 কার্বন হয়ে গেল। তো একটু ডিপের কোশ্চেন কেমন দিয়েছিল, যে কার্বন ডাইঅক্সাইড কয় অণু তৈরি হয়, দেখো তোমরাই বলো কয় অণু তৈরি হয়, 3 অণু। তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়ায় যখন পাইরুভেট অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড 3 অণু তৈরি করে। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমরা চলে যাই, যে উদ্ভিদের শ্বসনের শেষে কোন দ্রব্য তৈরি হয়। আমরা একটু আগেই দেখে আসলাম শ্বসনের শেষে, একবারে শেষে কি তৈরি হলো, পাইরুভেট যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো তখন কি কি তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড, জল মানে H2O আর কিন্তু শক্তি তৈরি হয়েছিল, তাই না। তাহলে একবারে উদ্ভিদের শ্বসনের শেষে কিন্তু কার্বন ডাই অক্সাইড, H2O আর শক্তি তৈরি হবে। তারপরে বলেছে অক্সিজেনের সাহায্যে ঘটে। আমরা একটা কোশ্চেন কিন্তু দেখে এসেছিলাম যে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটা কিন্তু সবাত শ্বসন। সবাত শ্বসন বা ইংলিশকে শ্বসনকে কি বলা হয়, রেসপিরেশন কিন্তু বলা হয়, রেসপিরেশন, তাই না। আর সবাতকে কি বলা হয়, অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন। তা এখানে অক্সিজেনের সাহায্যে ঘটেছে বলেছে, আর বেশি কিছু দেখার দরকারই নেই আমাদের। তাহলে অক্সিজেনের সাহায্যে হলে কি হবে, অ্যারোবিক রেসপিরেশন বা অ্যারোবিক শ্বসন। আর বাংলায়, পুরোপুরি বাংলায় বললে সবাত শ্বসন। আর অক্সিজেনের যদি অনুপস্থিতিতে হতো তাহলে কিন্তু হতো অবাত শ্বসন। আমরা জানি অক্সিজেনের অনুপস্থিতিতে হলে কি হয়, অবাত শ্বসন হয় বা অ্যানঅ্যারোবিক হয়। আর অক্সিজেনের উপস্থিতিতে ঘটলে আমরা কি জানি, পুরোপুরি ভেঙে গিয়ে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, H2O তৈরি হয়, আর কি হয়, সাথে কিন্তু আরও শক্তি তৈরি হয়, তাই না। পরের কোশ্চেনে চলে যাই, নিচের কোন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। মনে রাখবে অ্যারোবিক রেসপিরেশন বা অ্যারোবিক শ্বসন, বা বাংলায়, পুরোপুরি বাংলায় বললে কি হবে, সবাত শ্বসনে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। পরের কোশ্চেনে চলে যাই আমরা। আর অ্যানারোবিকে কিন্তু অতটা শক্তি উৎপন্ন হয় না, যেহেতু অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, তাই শক্তি অতটা হয় না। কোন জীব অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া, অক্সিজেনের উপস্থিতিতে হলে অ্যারোবিক হয় আর অক্সিজেনের অনুপস্থিতি হলে অ্যানারোবিক হয় কিন্তু। তাহলে খ রাইট অ্যান্সার হয়ে যাবে। নিচের কোনটি কোষের এনার্জি কারেন্সি। মনে রাখবে এটিপিকে কিন্তু কোষের এনার্জি কারেন্সি বলে, আমরা জানি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এ ফর অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, টি ফর ট্রাই, পি ফর ফসফেট, মনে রাখবে। তাহলে এটিপিকে কি বলা হয়, এনার্জি কারেন্সি বলা হয় কিন্তু। প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন বা অ্যারোবিক শ্বসন বা সবাত শ্বসনে, আর কম শক্তি হয় কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে, তাই না।
নিচের কোন প্রক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়? মনে রাখবে শ্বসনে কিন্তু রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে শ্বসনে হচ্ছে রাসায়নিক থেকে কি শক্তি উৎপন্ন হয়? রাসায়নিক থেকে মনে রাখবে তাপ শক্তি উৎপন্ন হয়। আর সালোক সংশ্লেষে কি হয়? সালোক সংশ্লেষে কিন্তু সৌরশক্তি থেকে রাসায়নিক উৎপন্ন হয়, মনে রাখবে। তাহলে যদি সালোক সংশ্লেষ বলতো তাহলে কিন্তু সৌর থেকে রাসায়নিক শক্তি হবে, আর এই রাসায়নিক থেকে তাপ শক্তি উৎপন্ন হবে কোন প্রক্রিয়ায়? শ্বসনে, মনে রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা চলে যাই। কোন প্রক্রিয়ায় তাহলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? একটু আগে আমি আলোচনা করে আসলাম যে শ্বসনে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, আর সালোক সংশ্লেষে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। উদ্ভিদের গ্যাস বিনিময়ে সহায়তা করে কোন অংশ? মনে রাখবে উদ্ভিদের পাতায় কি থাকে? স্টোমাটা থাকে। উদ্ভিদের পাতায় কি থাকে? স্টোমাটা। তাহলে উদ্ভিদের পাতায় স্টোমাটা থাকে, সেই স্টোমাটাই হচ্ছে গ্যাস বিনিময়ে সহায়তা করে। আর প্রাণীদেহে হতে হলে অ্যালভিওলি হতো, মনে রাখবে। পরে কোশ্চেনে আসবে, দেখে নিব। পাতার ওই সেম কোশ্চেন, কোন অংশে শ্বসনের সময় প্রচুর পরিমাণে গ্যাসের বিনিময় ঘটে? অনেক সময় কিন্তু গ্যাসের বিনিময় না দিয়ে বলবে অক্সিজেন মানে O2 আর CO2-র বিনিময়। তো পাতার কোন অংশে হয়? পাতার স্টোমাটায় হয়, মনে রাখবে। উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময় ঘটে পাতার কোন অংশের দ্বারা? স্টোমাটার দ্বারা। স্টোমাটা। কিন্তু এবার অপশনে কিন্তু কোথাও স্টোমাটা নেই। অপশনে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে প্রক্রিয়া। মনে রাখবে যখন গ্যাসের বিনিময় বা O2 CO2-র বিনিময় বলবে তখন প্রক্রিয়া দিতে হবে আমাদের সবসময় কি? ডিফিউশন বা ব্যাপন। আর যদি বলে অংশ তখন উত্তর হয়ে যায় যে পাতার স্টোমাটা। আর প্রাণীদেহের কোন অংশ সহায়তা করে? অ্যালভিওলি। অ্যালভিওলি বা অ্যালভিওলাই। ঠিক আছে, অ্যালভিওলি। তাহলে প্রাণীদেহের কোন অংশ গ্যাস বিনিময়ে সহায়তা করে, মানে O2 CO2-র বিনিময়ে সহায়তা করে? অ্যালভিওলি। আর উদ্ভিদদেহের হচ্ছে স্টোমাটা সহায়তা করে, মনে রাখবে, মানে O2 আর CO2-র। বাট প্রসেসের নাম জিজ্ঞাসা করলে, মানে প্রক্রিয়ার নাম হলে কিন্তু গ্যাসের বিনিময় দেখলেই ব্যাপন বা ডিফিউশন দিতে লাগে। আর তরলের যখন এক্সচেঞ্জ হয়, মানে জলের বলো বা কোনো লিকুইড অন্য কোনো, তখন কিন্তু অভিস্রবণ বা অসমোসিস হয়। আর গ্যাস দেখলেই ব্যাপন বা ডিফিউশন দিতে লাগে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। যখন সালোক সংশ্লেষের থেকে শ্বসনের হার বেশি হবে তখন উদ্ভিদের উপর কি প্রভাব পড়বে? তো সালোক সংশ্লেষে আমরা জানি কি হয়? খাবার তৈরি হয়, উদ্ভিদ থেকে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয় কিন্তু, তাই না? আর শ্বসনে কি হয়? শ্বসনে সেই খাবারটা কিন্তু ভেঙে যায়, ভেঙে শক্তি তৈরি হয়, তাই না? তো যদি সালোক সংশ্লেষের থেকে শ্বসন বেশি হয় তাহলে উৎপাদিত খাদ্যের চেয়ে কিন্তু বেশি পরিমাণে খাদ্য জারিত হবে, মানে খাবারটা বেশি পরিমাণে ভেঙে যাবে, কারণ শ্বসন বেশি হচ্ছে। আর শ্বসনে কি হয়? খাবারটা বেশি পরিমাণে শ্বসনে খাবার জারিত হয় বা খাবার ভেঙে যায়, তাই না? আর যেহেতু সালোক সংশ্লেষ কম হচ্ছে তাই খাবারটা কিন্তু কম উৎপন্ন হবে, আর শ্বসন বেশি হয় খাবারটা বেশি পরিমাণে ভেঙে যাবে। ফলে একসময় কি হবে? ধীরে ধীরে খাবারটা কমতে থাকবে, কারণ খাবার একে তো কম তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষ কম হচ্ছে, আবার শ্বসন বেশি হচ্ছে, মানে খাবার বেশি হারে ভাঙছে। ভেঙে যাওয়ায় ধীরে ধীরে খাবারটা কমে যাচ্ছে, ফলে উদ্ভিদ কিন্তু একসময় ক্ষুধার্ত হয়ে মারা যাবে। তাহলে মনে রাখবে যদি সালোক সংশ্লেষের থেকে শ্বসন বেশি হয় তাহলে কিন্তু মানে খাবার কম তৈরি হবে, আর খাবার কি হবে? এর ফলে বেশি ভাঙবে বা জারিত হবে, যেহেতু শ্বসন বেশি হচ্ছে এর ফলে উদ্ভিদ ক্ষুধার্ত হয়ে মারা যায়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নিচের কোনটি রাতে বলছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং একটা মধ্যবর্তী পদার্থ তৈরি করে? তাহলে কি বলেছে কোশ্চেনে? যে রাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং একটি মধ্যবর্তী পদার্থ তৈরি করে। ঠিক আছে, আর পরের এত কিছু দেখতে লাগবে না। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। উদ্ভিদ জেনারেলি কি করে? দিনের বেলায় সালোক সংশ্লেষ করে, মানে CO2 গ্রহণ করে। তাহলে দিনে কি করে? CO2 গ্রহণ করে বর্জ্য হিসেবে কি করে? O2 উৎপন্ন করে। আর রাতে কি করে উদ্ভিদ? রাতে হচ্ছে শ্বসন করে। শ্বসন মানে হচ্ছে O2 গ্রহণ করে CO2 বর্জ্য হিসেবে ত্যাগ করে। কিন্তু এমন কোন উদ্ভিদ আছে যারা রাতে শ্বসনের জন্য O2 তো গ্রহণ করে সাথে কি করে? CO2ও গ্রহণ করে, মানে রাতে O2-র সাথে সাথে CO2ও গ্রহণ করে। এরকম হচ্ছে কোন উদ্ভিদ আছে? মনে রাখবে মরুভূমির উদ্ভিদ
তাহলে রাতে শ্বসনের জন্য তো O2 গ্রহণ করেই, সাথে CO2 গ্রহণ করেও একটা মধ্যবর্তী পদার্থ তৈরি করে রাখে। তোমরা কিন্তু মনে রেখে দিবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসের বিনিময় ঘটে। উদ্ভিদের কোন অংশ হয় স্টোমাটা, আর প্রাণীদেহের বললে কিন্তু এখানে কোনো বলা নেই, কিন্তু এখানে তো কোথাও স্টোমাটা নেই, সব প্রাণীদেহেরই অংশ বলা আছে, ট্রাকিয়া, ষড়যন্ত্র, গলবিল, এগুলো সব প্রাণীদেহ। তার মানে প্রাণীদেহের অংশ বললে কিন্তু হবে কোন অপশনটা রাইট হবে, অ্যালভিওলি। আর উদ্ভিদ দেহ হলে কি হয়, স্টোমাটা মনে রাখবে। আর যদি প্রক্রিয়ার নাম চায় তখন কিন্তু হয়ে যায় গ্যাসের বিনিময়, মানে কি হবে উত্তর, ব্যাপন বা ডিফিউশন, তাই না? মানুষের ফুসফুসে থাকা ক্ষুদ্র বায়ুথলিগুলিকে কি বলা হয়, মনে রাখবে অ্যালভিওলিগুলো কিন্তু এক একটা এয়ার স্যাক হয়, মানে হচ্ছে বায়ুথলি। তাহলে মানুষের ফুসফুসে যে ক্ষুদ্র বায়ুথলি বা এয়ার স্যাক থাকে সেগুলোই কিন্তু অ্যালভিওলি। আর এই অ্যালভিওলির মধ্যেই কিন্তু কি হয়, গ্যাসের আদান প্রদান হয়, মানে O2 আর CO2-র আদান প্রদান হয়, মনে রাখবে। আর উদ্ভিদের কোথায় আদান প্রদান হয়, স্টোমাটা। বলছে মানুষের ফুসফুসে উপস্থিত অ্যালভিওলাইয়ের মোট সংখ্যা কত। মনে রাখবে আমাদের ফুসফুসে মোটামুটি 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, অ্যালভিওলাইগুলো কোনগুলো সেগুলো আচ্ছা আমরা একটু পরে দেখে নিই, আগে কোশ্চেনগুলো একটু সলভ করে নিই তাড়াতাড়ি। মানুষের ভয়েস বক্স কোনটাকে বলে, আচ্ছা ছবিটা একবার দেখেই নিই আমরা, ওটাই বেটার হবে। এই হচ্ছে আমাদের ফ্যারিংস কোনটা দেখো, এই যে নাক দিয়ে যে এয়ার নিলাম সেটাও কিন্তু এই যে ফ্যারিংসে গেল, তারপরে মুখ দিয়ে যে আমরা খাবার নিলাম সেটাও কিন্তু ফ্যারিংসে গেল। তার মানে ফ্যারিংসে কি থাকছে, ফ্যারিংসে কি গেল, এয়ার গেল, নাক দিয়ে এয়ার নিলাম সেটাও ফ্যারিংসে গেল, আর মুখ দিয়ে যে খাবার খেলাম মানে ফুড সেটাও কিন্তু ফ্যারিংসে গেল। বোঝা গেল? তাহলে ফ্যারিংসটা কিন্তু কমন প্যাসেজ হয়ে গেল এয়ার আর ফুডের জন্য। তারপর কি হয়, এয়ার আর ফুড তো বেশিক্ষণ একসাথে চলতে পারবে না, এয়ার আর ফুডটা ভাগ হয়ে যাবে। এই দেখো, ফুড চলে গেল এই যে এসোফ্যাগাজের মধ্য দিয়ে, তার মানে এসোফ্যাগাজের মধ্য দিয়ে শুধু ফুড যাবে, মানে খাদ্যনালিকা হয়ে গেল এসোফ্যাগাস। আর এয়ারটা কোথায় ঢুকে যাবে, এয়ার ঢুকে যাবে হচ্ছে ট্রাকিয়ার মধ্যে। তাহলে ট্রাকিয়ার মধ্যে কি ঢুকে গেল, এয়ার ঢুকে গেল। আর এই যে ল্যারিংস দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ষড়যন্ত্র বা ভয়েস বক্স নামে পরিচিত, এই যে ল্যারিংস, ঠিক আছে। তাহলে বোঝা গেল এখানের পয়েন্টগুলো। তাহলে ফ্যারিংসের মধ্যে কি আসলো, নাক দিয়ে এয়ার আসলো, আর মুখ দিয়ে যে খাবার খেলাম ফুড সেটা আসলো, তাই ফ্যারিংসকে আমরা এয়ার আর ফুডের কমন প্যাসেজ বলবো। পরবর্তীকালে এয়ার গেল হচ্ছে কোথায়, ট্রাকিয়ার মধ্য দিয়ে, আর ফুড গেল কার মধ্য দিয়ে, এসোফ্যাগাজের মধ্যে। আর এই যে ল্যারিংস, এটা কিন্তু একটা ভয়েস বক্স, ঠিক আছে। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে ট্রাকিয়ার মধ্যে যে মানে এয়ার ঢুকে গেল, তাই না, আর এসোফ্যাগাজের মধ্যে তো ফুড ঢুকলো। পরবর্তীতে কি হয়, এই ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই ট্রাকিয়াটা কয় ভাগে ভাগ হয়, দুই ভাগে। প্রত্যেক ভাগকে কি বলে বলো তো, ব্রঙ্কি বলে, BRONCHI, ব্রঙ্কি। এবার এই ব্রঙ্কিগুলা কি হয়, বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়। সেই ডালপালাগুলোকে কি বলা হয়, ব্রঙ্কিয়ল। তাহলে ট্রাকিয়া, যার মধ্য দিয়ে কি গেল, যার মধ্য দিয়ে এয়ার ঢুকলো, সেই ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হলো, প্রত্যেক ভাগকে বলা হয় ব্রঙ্কি। আর ব্রঙ্কিগুলো বিভিন্ন যখন শাখা প্রশাখায় ভাগ হয় সেগুলোকে বলে ব্রঙ্কিয়ল। আর এই ব্রঙ্কিয়লের মধ্যেই বিভিন্ন কি থাকে, এয়ার স্যাক থাকে, আমরা যে কোশ্চেনে পড়ে আসলাম সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালভিওলি বা অ্যালভিওলাই কিন্তু। আর এই অ্যালভিওলি বা অ্যালভিওলাইয়ের মধ্য দিয়েই কিন্তু গ্যাসের আদান প্রদান হয় আমাদের প্রাণীদেহে বা আমাদের মানব দেহে, তাই না? তাহলে বোঝা গেল। তাহলে ফ্যারিংসের মধ্যে হচ্ছে কি আসলো, এয়ার আর ফুড আসলো, এয়ার আর ফুড। ফ্যারিংসের মধ্যে কি আসলো, এয়ার আর হচ্ছে ফুড আসলো। পরে এই এয়ারটা কোথায় গেল, ট্রাকিয়ার মধ্যে, আর ফুড গেল এসোফ্যাগাজের মধ্যে। পরে এই ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেক ভাগকে কি বলা হয়, ব্রঙ্কি। তারপর ব্রঙ্কিগুলো বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়, সেই শাখা প্রশাখাকে বলা হয় ব্রঙ্কিওল। এবার ব্রঙ্কিওলের মধ্যে ছোট ছোট কি থাকে, এয়ার স্যাক মানে বায়বীয় থলি থাকে, এগুলোকে বলে অ্যালভিওলি। আর এই অ্যালভিওলির মধ্যেই কি হয়, গ্যাসের আদান প্রদান হয়। আর মোটামুটি মানবদেহে কয়টা অ্যালভিওলি থাকে, 500 মিলিয়ন কিন্তু অ্যালভিওলি থাকে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে আর কয়েকটা কোশ্চেন আমরা কুইকলি দেখি, যে কমন প্যাসেজ অফ এয়ার অ্যান্ড ফুড নোন অ্যাজ। তাহলে আমরা কি দেখলাম, ফ্যারিংস যে ছিল সেখানে কি হলো,
নাকের এয়ার আর মুখ দিয়ে যে খাবার খেলাম সব কিন্তু ফ্যারিংসের মধ্যে গেল, তাই কমন প্যাসেজ অফ এয়ার অ্যান্ড ফুড বলে ফ্যারিংসকে। আর ট্রাকিয়ার মধ্যে পরবর্তীকালে কি চলে গেল, এয়ার চলে গেল, তাই না? আর ওইদিকে এসোফ্যাগাসের মধ্যে ফুড চলে যায়। আর ল্যারিংসকে কি বলা হয় আমাদের, ষড়যন্ত্র, কিন্তু ভয়েস বক্স বলা হয়, মনে রাখবে, ভয়েস বক্স বলে। আর অ্যালভিওলি কি হলো জানো, ওই যে ট্রাকিয়া যে আছে পরে দুই ভাগে ভাগ হয়, একটা হলো এই যে ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেক ভাগকে বলা হয় ব্রঙ্কি, প্রত্যেক ভাগকে কি বলা হয়, ব্রঙ্কি। তারপরে ব্রঙ্কিগুলো কি হয়, বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়, সেগুলোকে কি বলে, ব্রঙ্কিওল। সেই ব্রঙ্কিওলের মধ্যেই ছোট ছোট কি থাকে, এয়ার স্যাক থাকে, কতগুলো, মোটামুটি 500 মিলিয়ন এয়ার স্যাক, বায়বীয় থলি থাকে, এগুলোকে বলে অ্যালভিওলি। আর এই অ্যালভিওলির মধ্যেই কি হয়, গ্যাসের আদান প্রদান হয়, তাই না? তাহলে রক্ত শরীরের বাকি অংশ থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। মোট কথা, যখনই কার্বন ডাই অক্সাইড, O2 গ্যাসের নিঃসরণ, গ্যাসের গ্রহণ, এইসব যখনই দেখবে তখনই হচ্ছে আমাদের মানবদেহ, বা মানবদেহে কী হয়ে যাবে, অ্যালভিওলি। আর উদ্ভিদ দেহ হলে কী হয়ে যাবে গা, স্টোমাটা, তাই না? তাহলে নিচের কোন পর্দাটি ফুসফুসকে ঢেকে রাখে, মনে রাখবে ফুসফুসের পর্দার নাম কি, প্লুরা বা প্লিউরা, তাহলে অপশন সি রাইট হবে। তাহলে ফুসফুসকে ঢেকে রাখে বা ফুসফুসের আবরণের নাম কিন্তু প্লুরা বা প্লিউরা, মনে রাখবে। ফুসফুসগুলি কোথায় আবদ্ধ থাকে, ফুসফুসের আবরণ কি, প্লুরা, তাহলে ফুসফুস কোথায় থাকবে, প্লুরাল মেমব্রেনের মধ্যেই আবদ্ধ থাকবে, মোট কথা।